হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের পরিবেশ ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের 222 পাতায় যে স্কুলটা আছে, রায়মার্টিন বইয়ের, রায়মার্টিন পশ্চিমবিদ্যালয় বইয়ের 222 পাতায় যে স্কুলটা আছে সেই স্কুলটা, অর্থাৎ 13 নম্বর যে স্কুলটা আছে, নির্মল হৃদয় আশ্রম হাই স্কুল, এটা আজকে আমরা সলিউশন করব। ঠিক আছে, তো চলো দেখা যাক কী কোশ্চেন দিয়েছে এখানে। প্রথমে বলছে যেটি আগ্নেয়শিলা তা হলো, কোনটি আগ্নেয়শিলা বলছে এখানে হচ্ছে গ্রানাইট হচ্ছে আগ্নেয়শিলার উদাহরণ। বলছে হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো, হেমাটাইট কিসের আকরিক? লোহার আকরিক। ঠিক আছে, বস্তু দৈর্ঘ্য মাপার একক কি? বস্তু দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার। বস্তু দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার। তারপর নেক্সট কোশ্চেন কি বলছে? আয়তন পরিমাপের একক কি? আয়তন পরিমাপের একক হচ্ছে ঘন সেন্টিমিটার। তারপর বলছে বস্তুর উচ্চতা মাপার একক কি? বস্তুর উচ্চতা মাপার একক হচ্ছে বস্তুর উচ্চতা মাপতে হয় মিটার এককে বা সেন্টিমিটার এককে। ঠিক আছে, লিন্ডম্যানের সূত্র অনুসারে প্রত্যেক টপিক স্তরের যত শতাংশ শক্তি পরবর্তী টপিক স্তরে প্রবেশ করে তা হলো 10%। অপশান ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, বলছি হৃৎপিণ্ডের উপরে ডান দিকের কুঠুরির নাম কি? হৃৎপিণ্ডের উপরে ডান দিকের কুঠুরির নাম হচ্ছে ডান অলিন্দ। ডান অলিন্দ। দু থেকে বলছি এটি ফুসফুসে প্রায় 10 কোটি ড্যাশ থাকে, কীভাবে? বায়ুথলি থাকে। বায়ুথলি থাকে। বলছে জীবাশ্ম ড্যাশ শিলায় দেখা যায়, উত্তর হবে পাললিক শিলায়। পাললিক শিলায়। বলছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা ড্যাশ যন্ত্রের সাহায্যে, এটা কী হবে? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা অক্সিনোমিটার যন্ত্রের সাহায্যে। অক্সিনোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে বলেছে কি এসআইতে বলের একক কি? নিউটন। এন দিয়ে লেখা হয়, তাকে বলা হয় নিউটন। ঠিক আছে, সাপ ড্যাশ শ্রেণীর খাদক? চাপ হচ্ছে চতুর্থ শ্রেণীর খাদক। চতুর্থ শ্রেণীর খাদক। ঠিক আছে, বলছে একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। একটি স্পর্শহীন বল হচ্ছে চুম্বক বল। চুম্বক বল। বলেছে ক্ষেত্রফল বেশি হলে চাপ বাড়ে না কমে? ক্ষেত্রফল বেশি হলে চাপ কিন্তু কমে। দুটি অনবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। দুটি অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে কয়লা আর পেট্রোলিয়াম। কয়লা ও পেট্রোলিয়াম। বলছে আমাদের শরীরের টেন্ডন কী কাজ করে? আমাদের শরীরের টেন্ডন তোমরা এটা পেয়ে যাবে, এই যে পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। কি করে? পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে। ওকে, টেন্ডনের কাজ কিন্তু এটাই। তারপরে বলেছে যে রক্তের প্রধান দুটি অংশ কী কী? রক্তের প্রধান দুটি অংশ হচ্ছে রক্তরস আর প্লাজমা। কি বলছে? রক্তরস ও প্লাজমা। বলছে সিএনজির মূল উপাদান নাম কি? সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন। মিথেন, যার সংকেত কী বলো তো? CH4। সংকেতের পাশে লিখে দিলাম, মুখস্থ করবে। তার সংকেত CH4। ম্যাগমা কাকে বলে? তোমাদের টেক্সট বুক থেকে দেখে নাও ম্যাগমা কাকে বলে। তোমাদের টেক্সট বুকের 55 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, ম্যাগমা কাকে বলে। এই দেওয়া আছে, সে মাটির যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরের চাপ এবং উষ্ণতা এতই বেশি যে সেখানে শিলা থাকে তরল অবস্থায়। একেই বলা হয় ম্যাগমা। ঠিক আছে, একেই কী বলা হচ্ছে? ম্যাগমা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে সিস্টোল এবং ডায়াস্টোল কী? সিস্টোল এবং ডায়াস্টোলটা কী নিয়ে দেখে নাও। বলছে সিস্টোল কী বলছে, যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি অলিন্দ বা নীল হয়, যখন সংকুচিত হয় তখন সেই অবস্থাকে বলা হয় সিস্টোল। আর ডায়াস্টোল কী বলছে? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলি সংকুচিত হওয়ার পর যখন আবার শিথিল বা প্রসারিত হয় তখন তাকে বলা হয় ডায়াস্টোল। ঠিক আছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ মানে কিন্তু এই অলিন্দ আর নীলের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ কেন? দেখে নাও, এই উত্তরটাও দেখে নাও, খাতায় দেখে নাও উত্তরটা। যে বলছে বর্তমানে কি বলছে, বর্তমান যুগে চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি অধিক গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণগুলি হলো: 1. চিরাচরিত শক্তি সীমিত কিন্তু অচিরাচরিত শক্তি অফুরন্ত হয়। চিরাচরিত শক্তি পরিবেশ বান্ধব কিন্তু এটা অচিরাচরিত শক্তি হবে। অচিরাচরিত শক্তি যেটা সেটা হচ্ছে পরিবেশ বান্ধব, আর চিরাচরিত শক্তি কী হয়? পরিবেশ দূষণ ঘটায়। ঠিক আছে, এই যে পরিবেশ বান্ধব হচ্ছে কিন্তু চিরাচরিত, মানে অচিরাচরিত শক্তি যেগুলো সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব হয়, আর চিরাচরিত শক্তিগুলো কিন্তু পরিবেশ দূষণ ঘটায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে বলের সংজ্ঞা দাও। বলের সংজ্ঞা তোমরা পাবে 82 পাতায়। তোমাদের টেক্সট বুকের 82 পাতায় তোমরা বলের সংজ্ঞা পেয়ে যাবে, দেখে নাও। এই যে বলছে বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে, কি বলছে? বাইরে থেকে প্রযুক্ত যে কারণের ফলে স্থির বস্তু সচল হয় অথবা
সমবেগে গতিশীল হয়, কিন্তু গতিশীল বস্তু থেমে যায় বা তার বেগ বাড়ে বা কমে বা বেগের দিক পরিবর্তন হয়, অথবা ওই বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন করে, তাকে বলা হচ্ছে বল। ঠিক আছে, তাকে বলা হচ্ছে কি বল। নেক্সট কোশ্চেন কি বলছে যে নদীর বাঁধ চওড়া হয় কেন? নদীর বাঁধগুলো চওড়া হয় কেন? নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? তোমরা পাবে 212 পাতায়, তোমাদের রায়মার্টিনের মানবীতে তোমরা 212 পাতায় এটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও। এই যে কী উত্তর দেওয়া আছে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। এটা আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, তারপরে একটা কোশ্চেন দিয়েছে যে ধমনী ও শিরার মধ্যে পার্থক্য লেখো। ধমনী আর শিরার মধ্যে পার্থক্য যে 246 পাতায় আছে তোমাদের টেক্সট বুকের। দেখে নাও ধমনী আর শিরার মধ্যে পার্থক্য, এই যে উপরেই দেওয়া আছে ধমনী আর শিরা। ঠিক আছে, এদের মধ্যে পার্থক্য দেওয়া আছে এখানেই, আশা করি তোমরা খুঁজে পেয়েছো। ঠিক আছে, ধমনী আর শিরার মধ্যে পার্থক্য। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে রক্ত আমাদের শরীরে কী কী কাজ করে? রক্ত আমাদের শরীরে কী কী কাজ করে? 230 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। 230 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, রক্ত আমাদের শরীরে কী কী কাজ করে। দেখে নাও উত্তরটা। রক্তের প্রধান কাজগুলি হলো এই যে, এখন অনেকগুলো পয়েন্ট করে করে দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট করে দিয়েছে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা মুখস্থ করবে। আর যাদের বই নেই রায়মার্টিনের মানে বই, তারা কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে চুম্বক পদার্থ কাকে বলে? চুম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও। এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে 82 পাতায়, তোমাদের টেক্সট বুকে 82-83 পাতায় তোমরা পেয়ে যাবে। দেখে নাও এই যে চুম্বক নির্দিষ্ট কিছু পদার্থের উপরই বল প্রয়োগ করতে পারে, সেই পদার্থগুলিকে চুম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। ঠিক আছে, এটা শর্ট কোশ্চেনেও কিন্তু আসে মাঝে মধ্যে। তারপর বলছে এক সৌরদিন কাকে বলে এবং গড় সৌরদিন বলতে কী বোঝো? এক সৌরদিন কাকে বলে দেখে নাও। এই দিনের বেলায় যখন তোমার জানালা দিয়ে রোদ আসে, তখন মেঝেতে প্রথম মেঝেতে পড়ছে, তখন থেকে আবার পরদিন ঠিক ওই জানালা দিয়ে মেঝের ওই জায়গায় সূর্যের আলো আসার মতো দিয়ে সময়ের যে ব্যবধান, তাকে বলা হয় এক সৌরদিন। আর সারা বছর আরেকটা কী বলছে? বলছে সারা বছর সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে আমরা পাই কিন্তু গড় সৌরদিন। আশা করি বোঝা গেল। এই কোশ্চেনটাও কিন্তু এক জায়গায় ছিল যে 1 লিটার সমান 1000 মিলিলিটার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে সমুদ্রের গভীরে মাছ চ্যাপ্টা আকৃতির হয় কেন ব্যাখ্যা করো। তো তোমরা 213 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, 213 পাতায় দেখে নাও সমুদ্রের গভীরে মাছ চ্যাপ্টা হয় কেন, তার ব্যাখ্যা করো। এখান থেকে তোমরা এটা স্ক্রিনশট মেরে রাখতে হবে, তোমাদের যাদের এই বইটা নেই তারা এটা স্ক্রিনশট মেরে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে যে খাদ্য শৃঙ্খল কাকে বলে। তো তোমরা 185 পাতায় পেয়ে যাবে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন? উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে কিন্তু খাদ্য উৎপাদন করে, তাই তো, এবং নিজের দেহে সঞ্চয় রাখে, তাই উদ্ভিদকে উৎপাদক বলা হয়। ঠিক আছে, এবং নেক্সট বলেছে কি খাদ্য শৃঙ্খল কাকে বলে। খাদ্য শৃঙ্খল কাকে বলে দেখে নাও। এই যে এখান থেকে এই অবধি বললে কিন্তু হয়ে যাবে, উদাহরণ সহ কিন্তু বলবে, যাদের বই নেই তার স্ক্রিনশট মেরে রাখতে পারো এটা। ঠিক আছে, উদ্ভিদে খাদ্য উৎপাদক বলা হয় কারণ উদ্ভিদ হচ্ছে সৌরশক্তির সাহায্যে নিজের দেহেই খাদ্য উৎপাদন করতে পারে, তাই উৎপাদক বলা হয়। ঠিক আছে, আর নেক্সট কোশ্চেন বলছে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তোমরা 192 পাতায় পেয়ে যাবে, তোমাদের রায়মার্টিনের মানব বইতে 192 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় এমন দুটি উদাহরণ হচ্ছে, 1 নম্বর পেন্সিলের দাগ দিয়ে মোছার সময় দেখা যাচ্ছে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হচ্ছে, আর বলছে গাড়ি চালাবার সময় গাড়ির চাকার টায়ারের সঙ্গে কিন্তু রাস্তার ঘর্ষণের ফলে টায়ার কিন্তু ক্ষয়ে যাচ্ছে, তাই তো। এই দুটো কিন্তু ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, তার উদাহরণ। অভিকর্ষ বল কাকে বলে? অভিকর্ষ বল বলতে কী বোঝে? এসআইদের একক কী? অভিকর্ষ বলের অপর নাম কী? তোমরা এটা 174 পাতায় পেয়ে যাবে রায়মার্টিনের মানবইতে। দেখে নাও 174 পাতায় রায়মার্টিনের মানবইতে। এই যে অভিকর্ষ বল কাকে বলে, কী কোশ্চেন দেওয়া আছে দেখো, বলা আছে অভিকর্ষ বল কাকে বলে, এসআইদের একক কী এবং অভিকর্ষ বলের আর এক নাম। বলছে পৃথিবীর উপরে থাকা পৃথিবীর কোনো বস্তুকে পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। এর একক হচ্ছে নিউটন, আর একটা নাম হচ্ছে ওজন। এই অভিকর্ষ বলে আর একটা নাম হচ্ছে কি? ওজন। ঠিক আছে, অভিকর্ষ বলে আর একটা নাম হচ্ছে ওজন। ঠিক আছে, তারপর যে মানবদের বিভিন্ন রক্তকণিকার কাজ লেখো। মানবদের বিভিন্ন রক্তকণিকার কাজগুলো কী কী? তোমরা এটা পেয়ে যাবে তোমরা এটা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকে। তোমরা পেজ 112 পাতায় এই যে দেওয়া আছে লোহিত রক্তকণিকার কাজ দেওয়া আছে, এখানে সে কণিকার কাজ দেওয়া আছে, এই আকাশি কালের লেখাগুলো, এবং অনুচক্রিকার কাজ দেওয়া আছে কিন্তু নিচে দেখে নাও। এই হচ্ছে অনুচক্রিকার কাজ দেওয়া আছে, এরা শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই তিনটের কাজ লিখলেই মোটামুটি হয়ে যাবে।
ঠিক আছে। তারপরে বলেছে মৌলিক রাশি ও লব্ধ রাশি কাকে বলা হয়, বার্নৌলির নীতিটি লেখো। তাই তো প্রশ্ন দিয়েছে মৌলিক রাশি আর লব্ধ রাশি কাকে বলা হয়। দেখে নাও, তো তোমাদের 64 পেজে তোমরা পেয়ে যাবে, তোমাদের টেক্সট বুকের 64 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। মৌলিক রাশি এবং লব্ধ রাশি কাকে বলা হয়, এই যে দেওয়া আছে যে এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, উদাহরণ দেওয়া আছে, তারা মৌলিক রাশি। আর এমন কিছু রাশি আছে যারা একাধিক মৌলিক রাশি দিয়ে গঠিত হয়, তাই বলা হচ্ছে লব্ধ রাশি। আশা করি বুঝতে পেরেছো। উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো দেখে নেবে। উদাহরণ থেকেও বলে শর্ট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপরে বলছে তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে বার্নৌলির নীতিটি লেখো। 104 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। বার্নৌলির নীতিটা লেখো, 104 পাতায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। বার্নৌলির নীতিটি এই যে দেওয়া আছে, ঠিক আছে। বার্নৌলির নীতি বলছে যে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে ওই স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি হয়, ওই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটাই কিন্তু আমাদের কী বলছে, এটাই কিন্তু আমাদের তোমার হচ্ছে বার্নৌলির নীতি। ফসিল কীভাবে তৈরি হয়, ঠিক আছে, এবং এটি ফসিল ফুয়েলের উদাহরণ দাও। এটা 119 পাতায় তোমরা পেয়ে যাবে রাইমার্টিনের মানে বইতে। কত নম্বর পাতায় পাবে, 119 পাতায়। দেখে নাও 119 পাতা। জীবাশ্ম বা ফসিল কীভাবে তৈরি হয়, সৃষ্টি হয়, এই যে দেওয়া আছে, ঠিক আছে। উদাহরণসহ লেখা আছে, এখান থেকে এ অবধি সবটা তোমার লিখতে হবে। ফসিল বা ফুয়েল কীভাবে তৈরি হয় এবং উদাহরণসহ তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, ঠিক আছে। আর জীবাশ্ম কাকে বলে এটা এখান থেকে মুখস্থ করলেও ভালো হয়, তোমাদের বইয়ের থেকে এখানে ভালো দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে কি একটি ফসিল ফুয়েলের উদাহরণ তো বলেই দিলাম। সেটা তোমাদের এই পর্যন্ত ছিল এই স্কুলটা, ঠিক আছে। এই ছিল তোমাদের টোটাল 40 নম্বরের, এই 50 নম্বরের কোশ্চেন। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, প্রতিটা উত্তর বুঝতে পেরেছো, ঠিক আছে। এবং যেটা বুঝতে হবে না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেনের ভুল থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে, তাহলে যদি আমাদের তাহলে অবশ্যই সেটা নজরে আসবে। ওকে, ভুল থাকতেই পারে, এতটা ব্যস্ততার সাথে এগুলো করতে হয়, তাই দু একটা ভুল থাকাটাই স্বাভাবিক। সুতরাং ভুল গেলে তোমরা কিন্তু সেটা কমেন্টে অবশ্যই লিখে দেবে যে স্যার এটা ভুল গিয়েছে বা এটা এই উত্তর হবে। আমরা সেটা একবার ক্রস চেক করে দেখে নেবো, ঠিক আছে। তো চলো, আর আমাদের যদি আগে নজরে আসে আমরা সেটা ঠিক করে এমনিও দিই, ঠিক আছে। তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট স্কুলে নেক্সট দিন। গুড বাই।